অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট ফিলোসফি, এসএলএসটি ফিলোসফির জন্য যারা সপ্তাহে 2 দিন মক টেস্ট দিতে ইচ্ছুক তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নাও যে সপ্তাহে 2 দিন মক টেস্ট তোমরা কিভাবে জয়েন করতে পারবে। সামনেই তোমাদের 3 মার্চ রয়েছে এসএলএসটি, ডব্লিউবি এমএসসির যে এসএলএসটি, এবং তোমাদের কিন্তু মার্চেই যারা বিহার স্টেটের জন্য যারা ফিল করেছে সেটা কিন্তু তোমার মার্চেই হতে চলেছে। এছাড়া মার্চে রয়েছে তোমাদের বিহারে বিপিএসসি মেন্স। তো এই সব কিছু নিয়ে আজকে থেকে আমি তোমাদের এই চ্যানেলে প্রত্যেকটা টপিক যে সিলেবাস তোমাদের ফিলোসফি সেই টপিক ওয়াইজ না একটা ফুল একটা সেশন রাখবো। সেখানে প্রত্যেকটা টপিক থেকে আমি বলে দেবো, সেটা যে কোনো হতে পারে, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, এথিক্স, সাইকোলজি অ্যান্ড তোমাদের যে কোনো পোর্শন থেকে হতে পারে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, যে কোনো পোর্শন থেকে একটা করে টপিক আমি নিয়ে সেটা বলে দেবো। সেখান থেকে তোমাদের কীরকম কোশ্চেন আসতে পারে বা তোমরা ঠিক কোন জায়গাটা মানে ওই টপিকের ফুল টপিকের মধ্যে দিয়ে ঠিক কোন কোন জায়গাতে তোমরা ফোকাসটা বেশি করবে, মানে কোন কোন জায়গাটা তোমরা বেশি হচ্ছে দেখে নেবে, কারণ যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকতে পারে। আজকে যেরকম আমি ওয়েস্টার্ন ফিলোসফার হিউম নিয়ে আলোচনা করবো, তো আমি তোমাদের হিউমের মধ্যে আমি চেষ্টা করবো দুটো ক্লাসের মাধ্যমে তোমাদের আমি ডিভাইড করে নেবো হিউমকে। দুটো ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এখানে জানিয়ে দেবো যে হিউমের ঠিক কোন কোন জায়গাগুলোতে তোমরা এখন বেশি ফোকাস করবে, কারণ তোমাদের এক্সামে আর বলতে পারো আজকে তোমাদের যেহেতু 11 তারিখ, তাহলে তোমাদের আর বেশি দেরি নেই এক্সামে। 3 মার্চ এক্সাম, 20 দিনও আমাদের সেভাবে বাকি নেই। তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা টপিক থেকে ঠিক যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেই জায়গাগুলো আমাদের দেখে নিতে হবে। তো আজকে আমরা হিউম সম্বন্ধে আলোচনা করবো, হিউমের একটা কমপ্লিট সেশন রাখার চেষ্টা করবো। আমি হিউম নিয়ে আলোচনা করবো, অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে হিউমটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা দেখি যে আমাদের যে এক্সাম বলো, আমাদের নেট বলো, সেট বলো, এসএলএসটি, বিহার স্টেট, যে কোনো এক্সামই বলো না কেন, হিউম থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের আসে। আর হিউমের ঠিক কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসে, একটা মেটাফিজিক্সের পার্ট, একটা তার হচ্ছে এপিস্টেমোলজি মানে তার জ্ঞানতাত্ত্বিকের পার্ট থেকে একটা আসছে, আর একটা তার স্কেপটিজম, তার সংশয়বাদ নিয়ে কিছুটা তার কোশ্চেনটা আসে, যেটা খুবই কম। তার মূলত যে প্রশ্নটা সেটা কিন্তু তার জ্ঞানতাত্ত্বিক দিক থেকে আসে। তাই আমি আজকে তার প্রথম যখন হিউমের আমি শুরু করব, সেটা আমি তার জ্ঞানতাত্ত্বিক দিকটা অর্থাৎ তার এপিস্টেমোলজি নিয়ে আলোচনা করব। তো তার জ্ঞানের দিকটা আজকে আমরা ফার্স্ট দেখবো, যে এখান থেকে ঠিক কোন দিকটা তোমরা দেখবে। তো জ্ঞানের ক্ষেত্রে হিউম কি বলেছেন, তার কাছে জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের সমস্ত রকম উপকরণ সমস্ত কিছু কি ছিল, প্রত্যেকটা কিছু তার কাছে নির্ভর করছিল ইমপ্রেশন, ঠিক আছে, ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া, মানে মুদ্রা এবং ধারণা, এর ওপর কিন্তু সমস্ত কিছু তার জ্ঞানে নির্ভর করছে। এই দুটো তোমাদের জানা থাকলো যে সবকিছু তার মুদ্রণ এবং মুদ্রণজাত যে ধারণা তার উপর। এবার এই যে মুদ্রণটা, এই মুদ্রণটা হচ্ছে আমাদের একটা স্পষ্ট একটা কোনো প্রত্যক্ষ, ধারণাটা হচ্ছে মুদ্রণের থেকে অস্পষ্ট। কারণ ধারণটা কি, ধারণা হচ্ছে মুদ্রণের হচ্ছে প্রতিচ্ছবি, ঠিক আছে, আর মুদ্রণটা হচ্ছে কোথাও গিয়ে আমরা যে প্রত্যক্ষটা করছি সরাসরি ভাবে, আমরা যাই প্রত্যক্ষ করি না কেন সেটা যখন সরাসরি ভাবে করছি, তার মানে কি সরাসরি ভাবে করার জন্য মুদ্রণটা অনেকটা বেশি স্ট্রং, আর ধারণাটা যেহেতু এর প্রতিচ্ছবি হচ্ছে তাই সেটা কম স্ট্রং। এবার একটা যেটা প্রশ্ন আসার মতো, যে এই যে মুদ্রণ এবং ধারণা সেগুলো কোথা থেকে আসছে, কিসের ভাগ বা কোথা থেকে সেটা আসছে। দেখো হিউম বলছেন যে আমরা যাই কাজ করি না কেন, এখন যেমন আমি পড়াচ্ছি বা আমি কথা বলছি, আমি চিন্তা করছি, আমি যাই করি না কেন, এই সব কিছুই হচ্ছে আমাদের কিন্তু পারসেপশন, ঠিক আছে। আর সেই পারসেপশন কোথা থেকে আসছে, এক্সপিরিয়েন্স থেকে। এগুলো সবই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। এবার এই পারসেপশনে যদি ভাগ বলা হয়, সেখানে কিন্তু পারসেপশন থেকে আমাদের এই ইমপ্রেশন এবং আইডিয়া কিন্তু আমাদের আসছে, ঠিক আছে। কি থেকে আসছে, আসছে হচ্ছে পারসেপশন থেকে। এবার এই পারসেপশন আবার তোমার দুটো দিকে আছে, একটা আমাদের যেটা বাহ্য পারসেপশন, একটা আমাদের মানে যেটা অন্তর্বেদন বলা হয়। এই দুটো, এগুলো গেল ইমপ্রেশন এবং আইডিয়া। এখান থেকে যা কোশ্চেন আসার এখান থেকে আসবে, যে কোনটা কিভাবে আসছে, কিভাবে না আসছে, কটা ভাগ রয়েছে, এই ভাগগুলো, বা তার পারসেপশন কিসের উপর নির্ভর করছে, তিনি অভিজ্ঞতাবাদী, তার পারসেপশন অবশ্যই এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করবে। তো এটাই হচ্ছে তার মুদ্রণ এবং ধারণার ফার্স্ট পার্টটা। এবার এই ইমপ্রেশন এবং আইডিয়ার সম্পর্ক কি, দেখো তিনি বলছেন যে মুদ্রণ এবং ধারণা, ইমপ্রেশন এবং আইডিয়ার মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে করেসপন্ডেন্সের সম্পর্ক, মানে অনুরূপতার সম্পর্ক। এদের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে অনুরূপতার সম্পর্ক, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের প্রশ্নে আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট, যে ইমপ্রেশন এবং আইডিয়ার মধ্যে কোন সম্পর্ক, সেটা হচ্ছে তোমাদের অনুরূপতার সম্পর্ক। সেটা শুধুমাত্র সিম্পল ইমপ্রেশন এবং সিম্পল আইডিয়া, তিনি কিন্তু সিম্পল ইমপ্রেশন এবং সিম্পল আইডিয়া নিয়ে কথা বলছেন, ঠিক আছে। সেটা সিম্পল ইমপ্রেশন এবং সিম্পল আইডিয়া, তিনি কোনো কমপ্লেক্স নিয়ে কথা বলছেন না। তিনি বলছেন যে কমপ্লেক্স যে ইমপ্রেশন বা কমপ্লেক্স যে আইডিয়া, তাদের মধ্যে অনুরূপতার কোনো সম্পর্ক নেই, তিনি সিম্পল নিয়ে কথা বলছেন। এবার এটা গেল তোমাদের অনুরূপতার সম্পর্ক। এই যে ইমপ্রেশন এবং আইডিয়া, সেটা নিয়ে কথা বলতে গিয়ে তিনি কিসের নিয়ে কথা বলছেন, তিনি স্মৃতি এবং কল্পনা নিয়ে কথা বলেছেন, ঠিক আছে। স্মৃতি এবং কল্পনা নিয়ে তিনি যখন কথা বলেছেন, সেই
স্মৃতি এবং কল্পনাতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে স্মৃতি আমাদের কি? স্মৃতি আমাদের একটা ধারণার ক্ষেত্রে, যদি আমরা আইডিয়াকে নিই, আইডিয়ার একটা স্ট্রং পার্ট হচ্ছে স্মৃতি। কারণ আমরা যা কিছু আমাদের হচ্ছে স্মৃতিতে, আমরা যখন সে কথাটা বলছি সেটা আমরা খুব স্পষ্টভাবে আমরা ক্রমিক অনুযায়ী কিন্তু আমরা বলতে পারছি স্মৃতিতে যখন আমরা কথা বলছি, ঠিক আছে। কিন্তু যখন হচ্ছে এই যে স্মৃতি, কিন্তু আমাদের যখন কল্পনার যখন কথা যখন হচ্ছে, কল্পনাতে কি হচ্ছে, কল্পনার ক্ষেত্রে সেটা অনেকটা আমাদের কম থাকছে। কারণ কল্পনার ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা সবসময় কি করি, ইমাজিনেশনের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের যেটা আমাদের আছে আমরা অনেক কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলতে পারি। কিন্তু স্মৃতি কি, আমাদের সকাল থেকে রাত অবধি যা যা আমাদের ক্ষেত্রে হচ্ছে ক্রমিক অনুযায়ী আমরা স্মৃতির ক্ষেত্রে করছি। তার মানে তিনি বলতে চাইছেন যে স্মৃতির ক্ষেত্রে আমাদের স্বাধীনতা সেরকম নেই, আমাদের কোনো স্বাধীনতা নেই, কিন্তু কল্পনার ক্ষেত্রে আমাদের সেই স্বাধীনতা আছে। কিন্তু এক্ষেত্রে তিনি বলছেন যে আমাদের এতটাও কোনো স্বাধীনতা নেই, কল্পনার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের একটা কোনো নীতির ওপর নির্ভর করতে হয়। সেই নীতিটা কি? সেই নীতিটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন অফ আইডিয়া, অর্থাৎ অনুসর্গের নীতি। যেটা হচ্ছে অনুসর্গের যে নীতিটা, সেটা কিন্তু হিউমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা কি বললাম, সেটা হচ্ছে অনুসর্গের নীতি। এই যে অনুসর্গের যে নীতি, অনুসর্গের নীতির মাধ্যমে তিনি কি বলছেন, তিনি বলছেন যে এই নীতির মাধ্যমে যে কোনো দুটো ধারণা, ঠিক আছে, দুটো ধারণার মধ্যে যে আকর্ষণ হচ্ছে, দুটো ধারণা যে পরস্পরকে যে মিলিত হচ্ছে, তাদের মধ্যে একটা যে ফোর্স রয়েছে, সেই ফোর্সটাই হচ্ছে অনুসর্গের নীতি। এই নীতির দ্বারাই ধারণাগুলো একে অপরের সাথে মিলিত হচ্ছে, আর কিছুই নয়। এটা হচ্ছে হিউম বলছেন। এবার হিউমের তার মানে এই নীতিটা কি, এই নীতির উপর নির্ভর করি আমাদের যাবতীয়, আমাদের জগতের যাবতীয় ধারণা একে অপরের সাথে মিলিত হচ্ছে একটা ফোর্সের কারণে, একটা নীতির কারণে। কেন এসেছে, কি কারণে এসেছে সেটা উনি বলেননি। এই নীতি হচ্ছে তিনটে ভাগে, এই তিনটে যে নীতি, এই নীতির আবার তিনটে ভাগ রয়েছে। একটা কি ভাগ, একটা তার হচ্ছে সান্নিধ্য, একটা তার সাদৃশ্য, একটা তার কারণতা। এই তিনটে ভাগের ওপর তিনি বলছেন যে তিনটে ভাগের নীতির ওপরই জগতের সমস্ত রকম ধারণা হচ্ছে তাদের মধ্যে মিলিত হওয়াটা নির্ভর করছে। জ্ঞানতত্ত্ব আমি তোমাদের বললাম যে হিউমের সেশন আমি শুরু করব। আজকে এই পর্যন্ত আমি তোমাদের মুদ্রণ এবং ধারণ নিয়ে কথা বললাম। নেক্সট দিন আমি তোমাদের জ্ঞানের পার্টগুলো নিয়ে কথা বলবো, এবং তারপরে আমি চেষ্টা করব অধিবিদ্যা নিয়ে হিউমের কথা বলতে, যে পার্টগুলো থেকে হিউমের প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা এই পার্টটা খুব ভালো মতো তোমরা বুঝে নিলে, অ্যাকচুয়ালি এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের পক্ষে কিন্তু অ্যান্সার করা সহজ হবে। কারোর কোনো বক্তব্য থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।